শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা আছো তোমাদের রোলগুলো এখানে দিতে থাকো। তোমাদের রোলগুলো লিখো। আমি কিছুক্ষণ তোমাদের নাম প্রেজেন্ট করব। আজকে 18 তারিখ, 18 নভেম্বর। তোমরা যারা আছো আমি দেখতে পাচ্ছি 116, 122, 157। ওয়ালাইকুম আসসালাম সাকিব। 116, 122, 157। আজ 18 নভেম্বর 2020 সাল। 20 সাল আমাদের জীবনের জন্য অত্যন্ত কঠিন একটা বছর। কি পেয়েছি হিসাবটা আমরা হয়তো আমাদের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই গড এর মাঝেও আমাদের জন্য বিশাল কিছু দিয়েছেন। 244। কি ব্যাপার, আজকে তোমাদের উপস্থিতি কম? এখন শুধু দেখতে পাচ্ছি আমি জহর, সাকিব, সাব্বির। আর কোথায়? ক্লাসের মন কি এত তাড়াতাড়ি উঠে গেল? ছেলেমেয়েরা তোমরা তোমাদের রোলগুলো দিতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ভার্টিব্রাটা পড়ব। কর্ডাটার যে উপপর্বে আমরা রয়েছি, ভার্টিব্রাটা এবং ন্যাথোস্টোমাটা। এর শ্রেণী হচ্ছে তোমার ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা ও সুপার ক্লাস আর কি, সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। এটা গ্রিক শব্দ, ন্যাথোস মানে চোয়াল, স্টোমা মানে ছিদ্র। আমাদের প্রকৃত চোয়াল আছে যাদের, তাদের। তো আজকে ছেলে মেয়ে তোমাদের উপস্থিতিই নেই কেন? ফার্স্ট ইয়ার কি আজকে ঘুমিয়ে গেলে, নাকি ভুলে গেলে আজকে ক্লাস ছিল? তাহলে তো পড়াবো না। যে যেখানেই আছো তাড়াতাড়ি এসে যুক্ত হও ক্লাসের সঙ্গে। কেবলমাত্র রোল 116, 122, 157, 244কে দেখতে পাচ্ছি। আমার এখানে শো হচ্ছে এখন একজন, অর্থাৎ তোমরা রোল দিয়ে কি পালিয়ে গেছো? স্কুল কলেজ যেমন পালায় সেরকম? মেয়েরা কোথায়? কোনো মেয়েই নাই। তোমরা একটা গ্রুপ করো, ফেসবুক গ্রুপ করো তোমাদের ইয়ারের একটা, যারা সবাই তথ্য আদান প্রদান করবে এবং স্মরণ করে দিবে যে আমাদের ক্লাসগুলোতে থাকা উচিত, ইন্সপিরেশন দেবে। অন্যদিন এখানে ঝড় হয়ে উঠে যায়, কিন্তু আমি তোমাদের রোলগুলো লিখে কুল কিনারা পাই না। আজকে কোথায় তোমরা? কি ব্যাপার? ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা তোমরা কি ক্লাস করছো না? যাই হোক, আমার কর্তব্য তোমাদেরকে পড়ানো।
আমি পড়ানো শুরু করলাম। তোমরা থাকো বা না থাকো, আমি পড়ানো শুরু করলাম। খুব মনটা খারাপ হলো যে তোমরা এখানে অনেক অনেক বেশি প্রেজেন্ট থাকো। আমি ঝড়ের বেগে রোল লিখি, রোল লিখে কুল পাওয়া যায় না। 142 অর্ণা, কি মেয়েরা তোমরা কোথায়? একটা মেয়েও নেই, একটা মেয়ে কেবল এলে। যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের কাজগুলো করব, যার যার কাজ সেটা তো করতেই হবে নাকি? নাকি ভুলে গেলে? আমি কি ভুল করলাম? 10টা থেকেই তো ক্লাস। হ্যাঁ, 10টা থেকেই ক্লাস। তো যাই হোক, তোমরা নেই, সেটাতে এখন আর কিছু করার নেই। আমাকে পড়াতে হবে। দেখো, আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম ভার্টিব্রাটার চোয়াল বিহীন যে শ্রেণীটা ছিল, সুপার ক্লাস ছিল সেটা। আজকে আমরা সুপার ক্লাস পড়বো ন্যাথোস্টোমাটা। এটা গ্রিক শব্দ, ন্যাথোস মানে চোয়াল। আমাদের যে চোয়ালটা আছে, যেটা, সেইটা যাদের আছে তাদের এই সুপার ক্লাসের মধ্যে প্রথম শ্রেণীটার নাম দেখো, কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস এটাও গ্রিক শব্দ, কন্ড্রোস মানে তরুণাস্থি, আর ইকথিস মানে মাস। আমরা এই পড়াগুলো যদি এখানে একবার করে সবগুলো পড়ি, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের এই শ্রেণীগুলোর নাম এবং বৈশিষ্ট্যগুলো যদি আমরা হাজারো বার পড়ি, হাজারো বারই আমাদের উপকারে লাগবে। হাজার হাজার বার প্রতিনিয়ত এগুলো পড়তে হবে, কারণ আমাদের এগুলো এই চ্যাপ্টার থেকে অন্তত 13 থেকে 14 মার্কসের কোশ্চেন থাকে। তো তোমরা কেন আজকে নেই? তোমরা ঝড়ের বেগে আমি রোল লিখি, সেই ছেলে মেয়েগুলো আজকে কেন নেই আমি বুঝতে পারছি না। তো 140 আসলে তো কন্ড্রিকথিস সম্পর্কে বলি। দেখো, এটা একটা মাছের শ্রেণী। এই শ্রেণীতে 1207 প্রজাতির মাছ এ পর্যন্ত শনাক্ত হয়েছে। 1207 প্রজাতির মাছ। এটা প্রাচীন হলেও খুবই উন্নত একটা গোষ্ঠী। যে প্রাচীন গোষ্ঠী কিন্তু খুবই উন্নত একটা গোষ্ঠী। এদের যে সেন্সরি অর্গান অর্থাৎ সংবেদী যে অর্গান আছে, এটা খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ সংবেদী অর্গান আছে। তারপরে শক্তিশালী লেজ থাকে, সাঁতার পেশি যেটা সেটা থাকে, এবং শিকারী স্বভাব। সব মিলিয়েই তোমার হচ্ছে জলজ পরিবেশের জন্য এটা খুবই দাপুটে একটা গোষ্ঠী, অর্থাৎ খুবই দাপট নিয়ে চলে। আর এদের অধিকাংশই সামুদ্রিক। সবগুলো কথাই মনে রাখতে হবে যে গ্রিক শব্দ কন্ড্রোস হচ্ছে তরুণাস্থি, ইকথিস হচ্ছে মাস, অর্থাৎ তরুণাস্থি সমন্বিত মাস। তরুণাস্থি কাকে বলে? তরুণাস্থি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু, এক ধরনের যোজক কলা, নরম, শক্ত, নমনীয়, তাই না? নমনীয়, শক্ত কিন্তু নমনীয়। দেখো, কানের লতিটা আমাদের চাপ দাও, ভাঁজ করা যাবে, কিন্তু এটা তো কঠিন, তাই না? সলিড, ভাঙতে পারবে কি? ভাঙতে পারবে না। তো তরুণাস্থি হচ্ছে সেটা, এক ধরনের কানেকটিভ টিস্যু। এখন আমি তোমাদেরকে ছবিটা দেখালে বুঝবে, এত ছবি তো বোর্ডে আঁকানো সম্ভব না। এই দেখো, এই মাছগুলো যেমন হাতুড়ি, হাঙ্গর, করাত মাছ। হাতুড়ি, হাঙ্গর, করাত মাছ, স্টিংরে, তারপর হচ্ছে গুট্টি, হাঙ্গর, এগুলো হচ্ছে কন্ড্রিকথিস। এত বড় বড় মাছ, হাঙ্গরও আছে এর মধ্যে। এরা কিন্তু তরুণাস্থির সমন্বিত মাছ, যেটা দাপুটে গোষ্ঠী। তাহলে এই যে 4টা বাংলা নেম আছে, বাংলা নেম থাকলে সেগুলোর বৈজ্ঞানিক নাম তোমাকে মুখস্থ করতেই হবে। যেমন করাত মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রিস্টিস পেকটিনাটা। প্রিস্টিস পেকটিনাটা, এগুলো খাতায় লিখে লিখে তোমরা মুখস্থ করবে। বৈশিষ্ট্য কি আছে? কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য আছে যে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র প্লাকয়েড আইসে আবৃত। প্লাকয়েড আইস অর্থাৎ স্কেল। আইস কয়েক ধরনের হয়। সাইক্লয়েড, রুই মাছ দেখেছো না তোমরা? রুই মাছ, কাতল মাছ, এগুলো যে আইসগুলো, এগুলো সাইক্লয়েড, অর্থাৎ নরম, তাই না? গোল গোল তোমার চাকতির মতো থাকে আইসগুলো, এগুলো নরম। তো
আর প্লাকয়েড হচ্ছে যেগুলোতে একটু কাটা কাটা থাকে, সেগুলো হচ্ছে প্লাকয়েড। সাইক্লয়েড হচ্ছে গোলাকার, প্লাকয়েড একটু কাটা থাকে, আর টিনয়েড হচ্ছে অনেক কাটাযুক্ত, যেমন তোমার হচ্ছে কই মাছ। আমার মনটা খারাপ লাগছে কেন যেন, আমি তোমাদেরকে অনেকজনকে এখানে পেয়েছি, তো আজকে তোমরা এত কম, এবং আমি আজকে একটা আবৃত্তি করতাম, আসলে এই সময়ের জন্য একটা আবৃত্তি করতাম, করে নিয়ে তোমাদেরকে পড়াতে চেয়েছিলাম, কিন্তু আজকে কি কারণে তোমরা কেউ নেই এটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। তোমরা কি এত তাড়াতাড়ি ইন্টারেস্ট হারিয়ে ফেললে? বা এই পড়াগুলো যতই মুখস্থ করো না কেন, বারবার যদি আমরা পড়ি, বারবার যদি শিখি, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমার কর্তব্য পড়ানো, আমি পড়াচ্ছি এবং এটা ভিডিওটা আপলোড থাকবে। আমি জানি না এই অবস্থায় আমি কথা বলবো স্যারদের সঙ্গে যে এই অবস্থায় তারা কি ক্লাস কন্টিনিউ করেন কিনা। তো কন্ড্রিকথিসের দেহটা কি বললাম আমরা, যে অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড আঁশে আবৃত থাকে, আর এই যে ভিতরের কঙ্কালটা সেটা সম্পূর্ণ তরুণাস্থিময়, তরুণাস্থি দ্বারা নির্মিত। মাথার দুপাশে 5 থেকে 7টা ফুলকারন্ধ্র থাকে। এই বিষয়টা মনে রাখতে হবে যে ফুলকারন্ধ্র কত কত জায়গায় আছে, সেগুলো কিন্তু তোমরা খাতায় পাশাপাশি লিখবা, যে কোনটার কয়টা ফুলকারন্ধ্র থাকে। এটা কিন্তু অবজেক্টিভে খুবভাবে আসে যে ফুলকারন্ধ্রটা। তারপরে হেটারো সার্কেল, অর্থাৎ পুচ্ছ পাখনা হেটারো সার্কেল। হেটারো সার্কেল কি আমি একটু দেখায় দিই, যে হেটারো সার্কেল কন্ড্রিকথিসটা নামটা যদি এখন আমি মুছে দিই, এটা আমি মুছে দিলাম। হেটারো সার্কেল হচ্ছে যখন লেজ, মাছের লেজ এরকম ভাবে অসমান, ধরো মাছের লেজ এটা এরকম ভাবে অসমান লেজ যখন, যে একটা বড় একটা ছোট, এটাকে বলা হয় হেটারো সার্কেল। হেটারো সার্কেল, এই যে যেমন কন্ড্রিকথিসের মাছগুলো আছে তাদের লেজগুলো হচ্ছে হেটারো সার্কেল। একই সঙ্গে হোমো সার্কেলটা জেনে নাও তোমরা। হোমো সার্কেলটা আমরা একটু দেখে নিই। হোমো সার্কেলটা হচ্ছে ইলিশ মাছ, রুই মাছ, আমরা এই যে আসি দেখো, অর্থাৎ তোমার মাছ যখন, লেজ যখন দুইটি সমান ভাগে বিভক্ত, এটাকে বলা হয় হোমো সার্কেল। মাছের লেজ যখন দুইটি সমান ভাগে বিভক্ত, তাকে বলা হয় হোমো সার্কেল। আর ডাইফি সার্কেল, লেজের এটা আরেকটা আছে ডাইফি সার্কেল, সেটা কেমন দেখো, তোমরা শিং মাছ, মাগুর মাছ দেখেছো। আসলে কার সাথে কথা বলবো বলো, একটা কথা বলে প্রাণবন্ত যে ক্লাস করাবো, 1-2টো ক্লাসের পরেই যদি তোমরা না থাকো তাহলে তো কিছু বলার নেই। অনেক সময় দেখবা যে এই সারা গা জুড়ে লেজ মানে ফিন থাকে, পাখনা থাকে সারা গা জুড়ে। তোমার কিছু মাছ আছে সারা গা জুড়ে, তাদের এরকম সারা গা জুড়ে লেজ থাকে, এটাকে বলা হয় ডাইফি সার্কেল। তো হোমো সার্কেল, হেটারো সার্কেল, ডাইফি সার্কেল আমরা শিখলাম। তো কন্ড্রিকথিসের তোমার হেটারো সার্কেল লেজ থাকে। তানভীর এতক্ষণে এসেছো 234। আজকে তোমরা আমাকে একটু বলো তো, তানভীর একটু বলো তো ঘটনা কি, আজকে নেই কেন তোমরা? হ্যাঁ, একটু শেয়ার করো তো আমার সঙ্গে, আজকে তোমরা ক্লাসে নেই কেন, এটা একটু আমার সঙ্গে শেয়ার করো তো। কারণ এই সময়টা মানে 10টার সময়, একেবারে যে ঘুমিয়ে থাকার সময় তা না। ঘটনা কি আব্দুর রহিম, রাহাত, ঘটনা কি, নেই কেন কেউ আজকে? এত কম স্টুডেন্ট কেন আজকে এখানে? রাহাত, তোমার রোল লিখছো না কেন? না 266 রোল লিখে দিয়ে দিয়ে সব চলে যাচ্ছ। এখানে তো শো হয় তোমরা কতজন থাকছো না থাকছো, আমরা তো সেটা দেখতে পাই, তাই না? যাকে
তো আমরা যা জানলাম, কন্ড্রিকথিসের হচ্ছে প্লাকয়েড আঁশ থাকে, সূক্ষ্ম কাটার মতো আঁশ থাকে। এর কঙ্কালটা হচ্ছে তরুণাস্থিময়, মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া রন্ধ্র থাকে, ফুলকা রন্ধ্র থাকে যা বাইরে উন্মুক্ত। আর পুচ্ছ পাখনা, এর লেজের দিকে যে পাখনা থাকে সেটা হেটারোসার্কাল, অর্থাৎ দুটি অসমান ভাগে বিভক্ত। আর মুখছিদ্র দাঁতাল, মানে দাঁত রয়েছে, মুখছিদ্র দাঁতাল। নাসারন্ধ্রটা, নাকের যে ছিদ্রটা অঙ্কীয় দেশে অবস্থিত। কোনো কিছুর অঙ্কীয় দেশ এটা, পৃষ্ঠীয় দেশ এটা। কোনো কিছুর অঙ্কীয় দেশ এটা, পৃষ্ঠীয় দেশ এটা। এটা মনে রেখো। উদাহরণ হিসেবে আমরা বললাম হাতুড়ি মাছ, ইউসফিরনা ব্লোচি, এগুলো মুখস্থ করতে হবে। ইউসফিরনা ব্লোচি। প্রিস্টিস পেকটিনাটা, করাত মাছ। যেগুলো বাংলা নাম আছে সেগুলো অবশ্যই তোমরা বৈজ্ঞানিক নামগুলো শিখবে। যেগুলোর বাংলা নাম আছে সেগুলো অবশ্যই বৈজ্ঞানিক নাম শিখবে। কি ব্যাপার ইতি, এত দেরিতে কেন? তোমরা সবাই আজকে নেই কেন? সবচেয়ে বড় কথা আজকে নেই, আবার যারা আসছো তারা অনেক দেরিতে আসছো। যা হোক, এসো এবার আমরা দ্বিতীয় শ্রেণীটাতে যাই। অ্যাক্টিনোপটেরিজি। রে ফিন্ট, বুঝছো? পাখনাগুলোতে রে রয়েছে। অ্যাক্টিনোপটেরিজির পাখনাগুলোতে রে রয়েছে। রে মানে একটু দেখো, চিন্তা করো, রুই মাছ, বড় বড় রুই মাছ কখনো নিয়ে এসেছো? বড় বড় রুই মাছে পাখনাগুলোতে মাঝখানে শক্ত একটা করে কাটার মতো থাকে না পাখনাগুলোতে, যেটা আমরা ফিন যেগুলো কেটে ফেলি। তোমাকে আমি দেখালে তোমরা সহজে বুঝবে। 469, 313, অনেক দেরিতে তোমরা আসছো। রে মানে হচ্ছে এই যে দেখো একটা মাছ, হ্যাঁ, এটার যদি এই যে এটা হচ্ছে পাখনা যদি হয়, এই জিনিসগুলোকে রে বলা হয়। হ্যাঁ, এটা কই মাছ, রুই মাছ। মজার ব্যাপার হচ্ছে কন্ড্রিকথিস যাদের অস্টিকথিস যারা, হাড়যুক্ত মাছ যারা, তারা কাচকি মাছ থেকে শুরু করে যত বড় বড় মাছ আছে, হ্যাঁ, কাচকি মাছ থেকে শুরু করে যত বড় বড় মাছ আছে সবই হচ্ছে অস্থিযুক্ত। আর কন্ড্রিকথিস আমরা পড়লাম, সেগুলো হচ্ছে করাত মাছ, হাঙ্গর মাছ, স্টিংরে, তারপরে থুট্টি হাঙ্গর, এগুলো আমরা পড়লাম। সবগুলোর বৈজ্ঞানিক নাম পড়বা। আর অ্যাক্টিনোপটেরিজির জীবিত মাছের 96% এই শ্রেণীর। কাচকি মাছ থেকে আমি বললাম, কাচকি মাছ থেকে সব জীবিত মাছ, যত জীবিত মাছ আছে দুনিয়াতে, এটা 96%ই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা মাথায় রাখবা কিন্তু। 30,624 প্রজাতির মাছ, এত কিছু মনে রাখার কঠিন, তবে এটা মনে রাখবা যে তোমার 96% মাছই হচ্ছে এই শ্রেণীর অ্যাক্টিনোপটেরিজির। কোথায় কোথায় পাওয়া যায় দেখো, ঝর্ণাতে গেছো, তোমার হচ্ছে যারা বগালেকে গেছো, সেখানে কিন্তু তোমার একটা চিংড়ি ঝর্ণা আছে, সেখানে ঝর্ণার পানিতে চিংড়ি পড়ে। তারপরে লেক, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর, স্বাদু পানি, মিঠা পানি, যা যা আছে সব জায়গাতেই এই মাছের অবাধ বিচরণ। তাহলে আমরা জানলাম অ্যাক্টিনোপটেরিজির তোমার কি, অন্তকঙ্কাল কেমন, অস্থিময়। তারপরে গ্রন্থি আছে এদের, তোমার ত্বকে গ্রন্থি আছে। গ্রন্থি শব্দটা জেনে নাও। গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে যে আমরা জানি অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, আর টিস্যু হচ্ছে প্রাণীদেহে 4 ধরনের টিস্যু আছে। কি কি টিস্যু আছে? পেশি কলা, যোজক কলা, তারপরে আছে তোমার আবরণী কলা আর স্নায়ু কলা। সারা পৃথিবীতে যত প্রাণী থাক না কেন এই 4 ধরনের কলা আছে। যখন সবগুলো কলা এক জায়গায় থাকে তাকে কি বলে? অঙ্গ বলে, তাই না? সবগুলো কলা যখন এক জায়গায় থাকে অঙ্গ বলে। তাহলে গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে কোষ হতে পারে, কোষগুচ্ছ হতে পারে, টিস্যু গুচ্ছ হতে পারে, এমন একটা অংশ যা থেকে রস নিঃসরণ হয়, তাহলে চোখ কি আমাদের গ্রন্থি? না, চোখ গ্রন্থি না। চোখে আছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের কারণে চোখ দিয়ে পানি পড়ে। চোখের যে রসটা তার নাম কি? অশ্রু। অশ্রু দিয়ে একটা গান আছে, তাই না? বলো তো কি গান? অশ্রু দিয়ে সাবিনা ইয়াসমিনের একটা গান আছে, অশ্রু দিয়ে লিখা এ গান যেন ভুলে যেও না। আজকে মজা পাচ্ছি না ক্লাস করে, বিকজ তোমরা মাত্র এখন 5 জন দেখতে পাচ্ছি আমরা।
কেন তোমরা আজকে নেই এটা আমার মাথাতে মানে আসছে না। 159 আমরা মজা করে করে পড়বো আস্তে আস্তে। এই বৈশিষ্ট্যগুলো এগুলো তো সোজা আমরা বইয়ে পড়ে নিব, তা না করে বসে যদি আমরা গল্পের মতো এই কথাগুলো, এই যে যেমন আজকে বাড়তি কিছু কথা তো হয়ই, যেমন গ্ল্যান্ড কি আমরা জানলাম কিন্তু, তাই না? গ্ল্যান্ড হচ্ছে কোষ বা কোষগুচ্ছ বা টিস্যু, একগুচ্ছ টিস্যু যারা রস নিঃসরণ করে। যেমন চোখে আছে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যার জন্য আমরা কাঁদি, অশ্রু পড়ে। কানে আছে মেমোরিয়াল গ্ল্যান্ড, যেটা রস তোমার ওই যে বাইরে ধুলাবালি গেলে খৈল করে দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এদের আঁশ, অর্থাৎ এদের গায়ে যে আঁশ থাকে সেটা হচ্ছে সাইক্লয়েড এবং টিনয়েড। এই যে দেখো মাছের ছবি, হ্যাঁ এই যে দেখো টিনয়েড হচ্ছে এটা কি, কই মাছ, চিনতে পেরেছো? অ্যানাবাস টেস্টুডিনিয়াস। এখন এগুলো কিন্তু বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। অ্যানাবাস টেস্টুডিনিয়াস কই মাছ। এই কই মাছের আঁশগুলো কিন্তু অনেক কাটা কাটা। হ্যাঁ, বাট এই যে দেখো কাতল মাছ গোল গোল সফট আইস, গোল গোল সফট আইস আছে এদের। তখন এই সফট আইসটার কারণে এটাকে বলা হয় সাইক্লয়েড। টাকি মাছের বৈজ্ঞানিক নাম কি জানো? চান্না পাংটাটাস। বৈজ্ঞানিক নাম সব মুখস্থ করতে হবে, বানান মুখস্থ করো বা না করো। আপনার কি শুনতে হবে? ও অশ্রু দিয়ে লিখায় গান। ও আচ্ছা, তোমরা সাবিনা ইয়াসমিনের সার্চ দিয়ে দেখো, দারুণ একটা গান। যেন ভুলে যেও না একই বন্ধনে বাঁধা দুজনে, সে বাঁধন ছিঁড়ে যেও না। তোমাদের এখন এই গান গাওয়া হবে না, তোমাদের গাইতে হবে ইন্টারমিডিয়েটের পড়াশোনা করে একটা কোথাও চান্স পেয়ে তারপরে। কি ব্যাপার, এরকম ঘোলা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তো তোমাদের জন্য এখন এই গান না, তোমাদের জন্য এখন আব্বু আম্মুর জন্য এই গান গাওয়া যেতে পারে। এরপরে আসো আর কি, যে আমরা দেখিয়ে দিলাম যে এর দুপাশে একটি করে ফুলকারন্ধ্র থাকে। আমরা জানলাম যে কন্ড্রিকথিসে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। মাথায় রাখতে হবে অ্যাক্টিনোপটেরিজি যে মাছগুলো, যে রুই কাতলা কই মাছ, এগুলোর একটি করে ফুলকারন্ধ্র থাকে মাথার দুপাশে। তারপরে পচ্ছিক পাখনা হোমোসার্কাল। পচ্ছিক হচ্ছে লেজের কাছে যে পাখনা, সেটা হোমোসার্কাল, অর্থাৎ দুটো সমান ভাগে বিভক্ত। আমি কিন্তু একে দেখিয়েছি। হ্যাঁ, আজকে তোমাদের একটা আমি আবৃত্তি শোনাতাম এই কারণে যে সব কিছুই থেমে থাকে না, কোনো কারণেই কোনো কিছু থেমে থাকে না। তো সেই না থেমে থাকাটাই আমরা ক্লাস করব, পড়বো, সবই করব। তোমরা আজকে কেউই নাই, এখন তো মনে হয় শুধু আবরার আছে, আর কেউই নাই। মাশাআল্লাহ। তারপরে দেখো হোমোসার্কেল আমি দেখায় দিয়েছি, আর বলেছি রশ্মিযুক্ত, তাই না? রশ্মিযুক্ত মানে আমি কিন্তু ওই যে দেখো উপরে এঁকে রেখেছি যে পাখনাগুলোর সঙ্গে রশ্মি আছে। হ্যাঁ, অনেক প্রজাতিতে বায়ুথলি বা পটকা থাকে। বায়ুথলি পটকা কি জিনিস? মাছ কেটেছো ছেলেমেয়েরা? পৃথিবীর সেরা শেফ কিন্তু ছেলেরা। রন্ধন শিল্পে ছেলেরা অনেক অনেক বেশি এগিয়ে। তো মাছ কাটলে একটা দেখবা পটকা পাওয়া যায়, তাই না? মানে একটা মানে ফোলা একটা অংশ পাওয়া যায়, যেটা দ্বারা মাছ পানিতে ভাসমান থাকে, পানিতে ভেসে থাকতে পারে। তাকে বায়ুথলি বলা হয় বা পটকা বলা হয়। তা আমরা উদাহরণ দেখলাম টাকি মাছ, চাংনা পাংটাটা, কাতলা, তারপরে হচ্ছে ইলিশ মাছ, টেনুওলোসা ইলিশা। আমি উচ্চারণগুলো করে দিচ্ছি, তোমরা শিখবে। টেনুওলোসা ইলিশা। হ্যাঁ হাসনাত, দেখছি তো কয়জন আছো, সব মিলে 3 জন আছো। অ্যানাবাস টেস্টুডিনিয়াস কই মাছ, অ্যানাবাস টেস্টুডিনিয়াস কই মাছ। আচ্ছা, তো তোমরা এখন ওখানে শো হচ্ছে 3 জনকে নিয়ে আমি পড়ছি। মজার ব্যাপার, কোনো অসুবিধা নাই, আমার পড়াতে হবে, আমি পড়াচ্ছি। তারপরে দেখো সার্কপটেরিজি। হ্যাঁ, এটাও গ্রিক শব্দ। সার্কাস হচ্ছে SARKS, সার্কাস হচ্ছে মাংসালো, আর PTERYX টেরিক্স হচ্ছে পাখনা, মাংসালো মাছ। এগুলো খুব রেয়ার মাছ, একটু দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এটা হচ্ছে সিলকান্থো মাছ, আর হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ। দেখো এদের লেস ডাইফিসার্কাল হচ্ছে যে একদম বডি থেকেও লেস চলে গেছে। দেখো বডি থেকে লেস চলে গেছে একদম।
2 ভাগ নাকি অসমান ভাগ সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে মুখস্থ করতে হবে সিলকান্থমাস, এটা হচ্ছে ল্যাটিমেরিয়া, ল্যাটিমেরিয়া ক্যালুমনি, ক্যালুমনি মুখস্থ করতে হবে। নিওসেরাটোডাস ফরস্ট্রি, আমরা আসলে একটা করে মুখস্থ রাখি, তো ওটা দেখো অস্ট্রেলিয়ান লাংফিশ, এটাই মনে রাখি আর কি, নিওসেরাটোডাস ফরস্ট্রি। আর যারা জিওলজি পড়বা তাদের অসংখ্য বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখতে হয়। তো তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি ভালো ভালো জায়গায় যাও। আমি প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্বের সঙ্গে দেখেছি, আমি খুব পড়েছি, মন দিয়ে পড়ার চেষ্টা করেছি। যতদিন পড়াশোনার মধ্যে ছিলাম ততদিন মন দিয়ে পড়াশোনা করেছি। তো সার্কোপটেরিজি হচ্ছে এই মাছগুলো অনেক সময় চতুষ্পদী বলা হচ্ছে, যে বিজ্ঞানীরা ধারণা করছেন কি জানো, যে এই শ্রেণী থেকেই চতুষ্পদী এবং স্থলচর প্রাণীর উভচর গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। হ্যাঁ, তো আমরা তো তা বলবো না এভরি ক্রিয়েচার ইন দিস ওয়ার্ল্ড ক্রিয়েটেড বাই গড, আমরা সেটাই বিলিভ করব। বর্তমানে 8 প্রজাতির মাছ এটাতে জীবিত আছে। তাহলে এই কত প্রজাতির জীবিত আছে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যাক্টিনোপটেরিজিতে আমরা দেখলাম 96% মাছই ওটাতে, আর সার্কোপটেরিজিতে এসে আমরা দেখলাম, জানলাম যে 8 প্রজাতির। এ গোষ্ঠীর লাংফিশ যেগুলো, সেগুলো আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়ায় বিস্তৃত। লাংফিশ নামক ফিশ থাকে এই গোষ্ঠীতে, সেগুলো পাওয়া যায় আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। এই যে পড়ছি, যে আপা বইয়ে তো আছে আমরা পড়ে নিব, কিন্তু আমরা একবার করে পড়ছি, একবার করে কি আমাদের মাথায় যাচ্ছে না? একবার করে কিন্তু মাথায় যাচ্ছে। আর ওই যে বললাম বাড়তি কিছু কথা থাকে, সেজন্যই তো আমরা শিখছি, নাহলে তো সব পড়াই বাসায় শেখা যায়। এবং সব পড়া যে বাসায় শেখা যায়, অনেক বেশি শেখা যায়, তার প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে বেগম রোকেয়া সাখাওয়াত। তাকে কিন্তু বাসায় পড়ে যেমন ইংরেজিতে পারদর্শী ছিলেন, তেমন বাংলায় তেমন জ্ঞান গর্ভে, এবং খুব অল্প বয়সে বিয়ে হয়েছিলেন। ওনার হাজবেন্ডের সহায়তায় উনি কিন্তু পড়াশোনা করেন। এবং সুলতানাস ড্রিমস, সুলতানার স্বপ্ন, বইটা কিন্তু ইংলিশে লেখা, এবং উনি যে চিঠিগুলো লিখতেন বিভিন্ন জায়গায় সব ইংরেজিতে। কোনো একাডেমিক শিক্ষা কিন্তু ছিলেন না, ওনার বাসায় টিচার নিয়ে এসে উনি পড়তেন। তো পড়ার কোনো বিকল্প নাই। তোমাদের এখন যেটা হয়েছে, আমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে, আমাদের শ্রদ্ধা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জেবল। সব চেঞ্জেবল কি গ্রহণযোগ্য? সব চেঞ্জ কিন্তু গ্রহণযোগ্য না। সব ফ্যাশন কি সুন্দর? সব ফ্যাশনও সুন্দর না, গ্রহণযোগ্য না। কিছু ট্রেডিশনাল বিষয় সারা জীবন থাকে, কিছু ট্রেডিশনাল সারা জীবন থাকে। দেখো, আমরা এখনো নায়ক নায়িকা বলতে, তাদের স্ট্যান্ডার্ডনেস বলতে উত্তম সুচিত্রা, রাজ্জাক, ববিতা, এদেরকেই কিন্তু বুঝি। কত স্মার্ট তাদের সাজসজ্জা। আর এখনকার সাজসজ্জা দেখলে আমার তো খ্যাত লাগে। সব কি সাজসজ্জা, কি পোশাক, কি কালারের কোট, কি লাল, হলুদ, নীল। জিৎ, সাকিব খান, এরা তো সব ধরনের কালার পরে, লাল, হলুদ, নীল কোট টোটে সব পরে। এগুলো কি রুচিসম্মত? এগুলো কি ভালো দেখায়? চুলের কাট, অথচ উত্তম কুমারের চুলের কাট সারা জীবন ফলো করা যায়। কিছু কিছু ফ্যাশন সারা জীবনে, সেটাই গ্রহণযোগ্য। তো তোমরা, তোমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে জানো। তোমরা এমন করে কথা বলো, এই শুনছোস, এই খাইছোস, মানে রাস্তায় দাঁড়িয়ে তোমরা একজন আর একজনকে, ইস কত সুন্দর কথা, বাংলা ভাষা এত মধুর, এত শ্রুতি মধুর ভাষাটার 12টা বাজিয়ে দিচ্ছ। প্যারা খাচ্ছি, প্যারা কি, যে খুবই কষ্ট পাচ্ছি আমি, তো সেটা প্যারা না বলে আমি যদি বলি ইস আমি কষ্টে মরে যাচ্ছি, এই কাজটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, প্যারা দিচ্ছে। এখন যেটা আমার কষ্ট লাগে, যে এই প্যারা শব্দটা ভবিষ্যতে বই পুস্তকে চলে আসবে। তোমরা যেগুলো এখন কথ্য হিসাবে বলছো, একসময় দেখা যাবে যে বই পুস্তকেই কথ্য ভাষাগুলো এগুলো চলে আসবে। যা হোক, আবার কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 জন আছো। কোন 2 জন আছো তা তো অবশ্য জানি না, যে কোন 2 জন আছো। তো এইসব মাছ, এই সার্কোপটেরিজি হচ্ছে, এর অন্তঃকঙ্কালটা অস্থিময়, তোমার হাড় হাড্ডি নিয়ে গঠিত। গ্ল্যানয়েড, গ্ল্যানয়েড ধরনের আঁশ, গ্ল্যানয়েড আঁশ হচ্ছে, খুব দেখে নিবা নেটে, যে অনেক ধরনের ছবি চলে আসবে, সেটা একটু দেখে নিবা। দুপাশে একটি করে ফুলকারন্ধ্র এটারও থাকে। এতক্ষণে আবরার রহিম রাহাত আসলেই কি আমি রোল নিব? 166 রোল আসলেই কেন রোল নিব? চলে গেছে প্রায় তোমার হচ্ছে আধা ঘন্টাটা, আর 15 মিনিট ক্লাস আছে। তো যাই হোক,
এদের সুইম ব্লাডার থাকে, এদের পটকা যেটা সুইম ব্লাডার রক্তজালিকা সমৃদ্ধ, অনেক অনেক রক্তজলক থাকে এবং এরা ভেসে থাকতে পারে। হ্যাঁ, এটার জন্য লেস ডাইফিস সার্কেল। ডাইফিস সার্কেল হচ্ছে, আমি তো দেখিয়ে দিলাম যে পুরো দেহের পুরো অঞ্চল জুড়েই যদি লেস থাকে, যে একদম বেশ খানিকটা অঞ্চল থেকে তারপরে চলে গেল লেসটা, সেটাকে ডাইফি সার্কেল বলে। এই হচ্ছে তোমার সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি। আব্দুর রহিম রাহাত, তুমি আরো আগে এসেছো, কিন্তু এখানে শো হচ্ছে সব মিলে 3 জন। তো সব মিলে 3 জন থাকলে সেটা কেমন লাগে বলো? ভালো লাগে না, কোনো টিচারের কাছেই সেটা ভালো লাগে না। দেখো, তোমরা 3 জন থাকো বা 1 জন থাকো, 2 জন থাকো, আমি একটা ছোট্ট কবিতা বলি, সেই কবিতা কত সামঞ্জস্য এই এখনকার সঙ্গে। আমি অপলক তাকিয়ে থাকি, দেখি প্রাণহীন বস্তুগুলো আছে ঠিক আগের মতোই। বাবাজি মোড়ায় বসে অজু করতেন, আজও তা টাঙানো থাকে দেয়ালে। বাবার হাঁটার লাঠি ঝুলছে শোবার ঘরে, কাপড়গুলো নিখুঁত করে গোছানো ব্রিফকেসে থরে থরে। বাবার কোরআন শরীফ আজও একই স্থানে, শুধু নেই প্রাণবন্ত সেই মানুষটি, নেই ভোরবেলা তেলাওয়াতের সুর, ফাবিয়া ইয়ালাই রব্বে কুমা তুকাজ্জেবান। আমি অপলক তাকিয়ে রই বারান্দায় রাখা চৌকিটির দিকে, আজও বিছানো চাদর পরিপাটি, নেই শুধু বিছানায় সকাল থেকে রাত্রি অবধি শুয়ে থাকা মানুষটি, মা, আমাদের মা। হারিয়ে যায় জীবন, পড়ে থাকে প্রাণহীন বস্তুগুলোই ঠিক আগের মতোই। হারায় জীবন, ভালোবাসা থাকে অমলিন, বুকের ভিতর শূন্যতা, হাহাকার হয় না পূরণ কোনো কিছুতেই, তবুও থেমে থাকে না কিছুই, পৃথিবী এগিয়ে চলে তার নিজস্ব গতিতে। সব কিছুই ঠিক কিনা দেখো, সব কিছুই ঠিক, সব কিছু চলে যায়, পৃথিবী চলবে। কবিতাটা আমার লেখা, মানে আমার বই আছে একটা, মেঘবালিকা মন, এই বইয়ের একটা লেখা পড়ে শোনালাম। দেখো, এখনো তাই, মহামারী হোক, কত জীবন ঝরে গেল, তাও কি তুমি চন্দ্র সূর্যকে আটকাতে পারবা? বুকের ভিতর হাহাকার, যাদের মা বাবা একসঙ্গে মারা গেছে এই করোনায়, আমার পরিচিত এমনও আছে, আমার সবচেয়ে কাছের বন্ধুটা, যে প্রতিবার রাজশাহী থেকে ঢাকায় আসলে আমার বাসায় আসতো, সে করোনায় মারা গেল। আমার ক্লাসমেট, খুবই প্রিয় বন্ধু, মারা গেল। তো আমরা কি মেনে নিচ্ছি না? আমরা কিন্তু জীবনটা বের করে দিতে পারি না, নিজে নিজে জীবন বের করে দেওয়ার অধিকার আমাদের নেই। তাহলে বেঁচে থাকতে গেলে আমাদের এই জীবনটা, খুব কৌতুকময় জীবনটা, সেই জীবনটাকে অর্থপূর্ণ করতে হবে। অর্থপূর্ণ করার জন্য সকল পরিস্থিতিতে যেটা যার করণীয় সেটা করতে হবে। তো সেটা যদি তোমরা ভুলে যাও, জীবন নিয়ে যদি তোমরা, জীবন নিয়ে তো হতাশই, জীবন তোমার যেহেতু চলে যাবে, এটা তো একটা হতাশারই ব্যাপার। কিন্তু যখনই তুমি মনের মধ্যে প্রাণচঞ্চল আনবা, হ্যাঁ যাব, চলে যাবই, যেতে হবেই, তাহলে কেন সুন্দর করে বাঁচবো না? কেন এমন কিছু করব না যা কিছু হবে বরণীয়? দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন, কিন্তু উনি কিন্তু কিংবদন্তি, ওনাকে 100 বছর পরেও মানুষ মনে রাখবে। তো সেই জন্য যাব বটেই, সেই যাবোর জন্যই আমি সব কিছু ছেড়ে দিতে পারি না, যে এরকম একটা মহামারী হয়েছে, আমার কিছু ভালো লাগছে না, আমি করব না, সেই কাজটা করা যাবে না। এরপরে আসে অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া তোমরা জানো যে গ্রিক শব্দ অ্যাম্ফি মানে উভয়, বায়োস মানে জীবন, অর্থাৎ উভচর। এখন উভচর কাকে বলে? উভচর হচ্ছে যাদের জীবনচক্র সম্পূর্ণ করতে পানি প্রয়োজন। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ বাবা, কথাগুলো একদমই ঠিক, সেটা শুধু মনে রাখতে হবে যে কথাগুলো ঠিক। আমি কিন্তু ক্লাসে খুব মজা করে করে ক্লাস নিতাম, কারণ আমি জানি যে জীবনটা এই, তোমাদেরকে বারবার স্মরণ করে দিতাম যে আমরা চলে যাব, এবং সেজন্য আমরা খুব সুন্দর করে বাঁচবো, এবং আমরা দুনিয়ার বুকে এমন কিছু রেখে যাব যেন মানুষ তোমাকে স্মরণ করে, অন্তত তোমার পরিবারের লোকজন, বংশ পরস্পরে যেন স্মরণ করে যে হ্যাঁ এরকম ছিল, এরকম ছিল। তো সেই জন্যই জীবনকে গড়াতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। অ্যাম্ফিবিয়ার কি দেখো, অ্যাম্ফিবিয়া হচ্ছে স্থলভাগ জয় যখন করলো বিভিন্ন শ্রেণীর প্রাণী, তার সর্বপ্রথম 4 পা নিয়ে যাত্রা শুরু করলো অ্যাম্ফিবিয়া। তখন থেকে এই প্রাণীগুলো টেট্রাপোড, টেট্রা হচ্ছে 4, পোডা হচ্ছে পা, টেট্রাপোডা নামে পরিচিত। এরা স্থলচর হলেও কিন্তু উভচর, অনেকে বলে কুমির উভচর, কুমির তো জলে স্থলে দুটোতেই থাকে, নো নেভার। উভচর হচ্ছে জীবনচক্র সম্পন্নের জন্য, অর্থাৎ
ডিম পাড়া থেকে পরিস্ফুটন পর্যন্ত এই যে সময়টা, এই জীবনচক্র সম্পন্নের জন্য পানি লাগবেই। সেই প্রজাতিটাকে বলা হয় উভচর। এদের রয়েছে তোমার লেজ বিশিষ্ট উভচর আছে 614টা, আর পা বিহীন প্রজাতি আছে 188টা। এই জায়গাটা একটু মনে রাখবা যে লেজবিহীন কয়টা, সব মনে না রাখলেও তোমার লেজবিহীন কয়টা এবং পা বিহীন কয়টা প্রজাতি আছে এটা জেনে রাখবা। ব্যাং আমাদের সবচেয়ে কমন, যেটা খুবই পরিচিত উভচর, যেটা সেটা হচ্ছে ব্যাং, তাই না? উরুক্ষ ব্যাং, গেছো ব্যাং, সোনা ব্যাং, কুনো ব্যাং, আরো আছে পানির কুকুর, আছে স্যালামান্ডার। দেখো পানির কুকুর আর স্যালামান্ডারের ছবিটা দেখে দিই আমি। এই যে পাশে ওপরেরটা হচ্ছে পানির কুকুর, নিচেরটা স্যালামান্ডার। এটার কি প্রধান অ্যাম্ফিবিয়ার প্রধান বৈশিষ্ট্য কি? যে এদের ত্বকগুলো গ্রন্থিযুক্ত। আমরা জানি ব্যাঙের কি আছে, প্যারোটিড গ্রন্থি আছে, যেটার থেকে যখন কোনো প্রাণী আক্রমণ করে ও এমন দুর্গন্ধ এখান থেকে বের করে দেয় যে ওই প্রাণী তখন সরে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাক্টোথার্মিক হচ্ছে পরিবেশের সঙ্গে এদের দেহের তাপমাত্রা ওঠানামা করে, যার জন্য এরা কি করে, যখন খুব শীত হয় তখন তারা হাইবারনেশনে যায়। তাহলে হাইবারনেশন কি সেটা জানতে হবে, যে হাইবারনেশন কি, যে যখন দেহের তাপমাত্রা কমে যায়, যখন সেই তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, তখন এরা গর্তের ভিতর চলে যায়, তাকে বলা হয় হাইবারনেশন। হাইবারনেশনের অপোজিট শব্দ হচ্ছে অ্যাস্টিভেশন হচ্ছে গ্রীষ্মনিদ্রা, যখন খুব গরম পায়। তো ব্যাং যায় হচ্ছে, উভচর যায় হচ্ছে শীতনিদ্রায়। এরা ত্বক সব সময় আর্দ্র রাখতে চায়, ভেজা রাখতে চায়, এদের গাটা সব সময় ভেজা রাখতে চায়, যার জন্য ব্যাং কোথায় থাকে দেখো, ভেজা ভেজা সাথে সাথে জায়গায় থাকে, পুকুর, কাদা পানি, ডোবা, এগুলোতে থাকে, ইটের নিচে থাকে। হ্যাঁ, আর এদের 4 জোড়া যে পা, এটা খুব ভাবে মনে রাখতে হবে। অগ্রপদে 4টা করে নখরযুক্ত, 4টা, এবং পশ্চাৎপদ নখরবিহীন। অগ্রপদে 4টি এবং নখরবিহীন। এই যে দেখো, এই যে ব্যাং, হ্যাঁ, এগুলো সব 1 মিনিটে আঁকা যায়। এইগুলো ব্যাঙের এই অগ্রপদ, এটা 4টা নখ, পশ্চাৎপদে 5টা মানে আঙ্গুল থাকে, নখরবিহীন আঙ্গুল থাকে। হ্যাঁ, আর এই যে এরা শ্বসন কি করে চালায়, শ্বসন হচ্ছে যখন ব্যাঙাচি তখন ফুলকা দ্বারা শ্বসন চালায়, যখন বড় তখন এরা ত্বক দ্বারাও শ্বসন চালায়, তারপরে তোমার ভিতরে ফুলকা শ্বসনও হয়, ত্বকীয় শ্বসনও হয়। হ্যাঁ, তারপরে লার্ভা অবস্থায় ফুলকা এবং পরিণত অবস্থায় ফুসফুস দ্বারা, এবং অনেক সময় মুখের ভিতরে যে এদের মিউকাস ঝিল্লি থাকে সেটা দ্বারাও। এই জায়গায় মনে রাখবা। এরপরে এসে হলো যে এরা হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড এইরকম করে 4 প্রকোষ্ঠ, ওদের হৃৎপিণ্ডটা এইরকম করে এই দুটো অলিন্দ একটা নিলয় থাকে। আমাদের দুটো অলিন্দ দুটো নিলয়, ওদের দুটো অলিন্দ একটা নিলয় থাকে। দেন আসি আমরা রেপ্টাইলিয়া। রেপ্টাইলিয়া কি, যে সাপ প্রজাতি, তাই না? নাগিন সিনেমা দেখছো? নাগিন হচ্ছে শ্রীদেবীর দারুণ একটা সিনেমা। আর কি আছে, কচ্ছপ, তারপরে গুই সাপ, ঘড়িয়াল, কুমির, টিকটিকি, সাপ, এরা সব হৃৎপিণ্ড, ওই সব হচ্ছে রেপ্টাইলিয়া। রেপ্টাইলিয়া মানে হচ্ছে এদের দেহটা শুষ্ক থাকবে, আর এদের যে বাইরের আবরণ এপিডার্মিস, এটা শক্ত প্লেট দ্বারা, একদম কঠিন একটা প্লেট দ্বারা, 5টা করে নখরযুক্ত আঙ্গুল। হৃৎপিণ্ড এখানে এসে কিন্তু তোমার অসম্পূর্ণভাবে নিলয়টা 2 প্রকোষ্ঠ। আর যেমন তোমার কুমিরের একমাত্র ব্যতিক্রম, কুমিরের হৃৎপিণ্ডটা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা কিন্তু মাথায় রাখবা, এটা অবজেক্টিভে বহুবার আসে, যে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কুমিরের, আর বাকি হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ভ্রূণের সময় একটা ঝিল্লি তৈরি হয়, এদের কোনো লার্ভা দশা থাকে না। ব্যাঙের কিন্তু লার্ভা দশা থাকে, উভচরের লার্ভা দশা থাকে। যেমন উভচরের যে লার্ভাটা, সেটাকে ট্যাডপল বলা হয়। সবচেয়ে সুন্দর প্রাণী কোনগুলো বলো তো? সবচেয়ে সুন্দর প্রাণী আমার কাছে মানে অ্যাভিস পাখি আমার খুবই পছন্দের। হ্যাঁ, এবং এদের পালক থাকে। পৃথিবীতে আর কোনো প্রাণী পাবা না যাদের পালক থাকে। এখন এসে রাকিব রোল দিলে আমি নিব না। এখন কেন নিব? ক্লাস যখন শেষ
তখন দৌড়ে এসে রোল দিচ্ছ, আমি 471 রোল নিলাম না। তো পালক কিন্তু আর কোনো প্রাণীতে নাই। দেখো কি চমৎকার, তাই না? পাখি দেখতেই ভালো লাগে, আমার সারা বাড়িতে পাখি। তোমরাও যদি রাস্তাঘাটে কৃত্রিম পাখি ছোট 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 পাও, আমার জন্য নিয়ে ফেলবা, যা লাগে আমি সব টাকা দিয়ে দেবো। আমি সারা বাড়ি রাস্তাঘাটে যেখানেই পাখি পাই, পাখি কিনে কিনে নিয়ে আসি, নিয়ে এসে সারা বাড়িতে আমার এই ছোট্ট ছোট্ট পাখিগুলো সাজানো থাকে। এই যে দেখো দোয়েল, কপসিকাস সোলারিস, কবুতর, কলম্বা লিভিয়া, চড়ুই পাখি, পসার ডোমেস্টিকা, কাক, কার্ভাস, হ্যাঁ স্কারভাস স্প্লেন্ডেন্স, কাক। কাক খুব আগলি, কারণ নোংরা খায়, তো নোংরা আসলে অনেকেই খায়, দোষ হয় শুধু কাকের। ও আমার বাসায় আসে, আমার বাসায় আবরার, আমার বাসাতেও প্রচুর চড়ুই পাখি আসে। আমার বাইরে ছোট্ট একটা বাগানের মতো আছে, তো মানে বারান্দায় আমি একটু গাছ ঝুলিয়ে রেখেছি, সেখানে প্রচুর চড়ুই আসে। আর এটা পাখিতে যে মনে রাখবা, এরা ওড়ার জন্য এদের অগ্রপদ দুটো ডানায় রূপান্তরিত হয়েছে, আর পৃথিবীর কোনো প্রাণীরই কিন্তু পালক থাকে না, এটা মনে রাখবা। আর দাঁতবিহীন চঞ্চু, চঞ্চু ঠোঁটটা কেমন পাখির? পাখির ঠোঁটটা এরকম, তাই না? আমি পাখি আঁকতে খুবই পছন্দ করি, মানে সুযোগ পেলেই পাখি আঁকি। আমার বাসায় আমি ছবি আঁকি, তোমরা জানো যে আমি ছবি আঁকি বাসায় অনেক। কালকেও একটা ছবি এঁকেছি, তোমাদেরকে দেখাবো নি। এই যে দেখো, এটা হচ্ছে, দেখছো এই ঠোঁটটা চঞ্চুতে পরিণত হয়, আর কারো এটা হয় না। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, হ্যাঁ এই দুটো ছিল। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর দুটো অলিন্দ। আচ্ছা সমশ্লেষণে তো ওয়ার্ম ব্লাডেড, এদের রক্তটা গরম। হ্যাঁ পাখি কেটে দেখো, কবুতর কেটে দেখো, খুব মায়া লাগে, তাই না? কবুতর অনেকে খাই আমরা, তো এটা খুব মায়া লাগে আসলে খেতে। তো এই গেল হচ্ছে এ। আর সর্বশ্রেষ্ঠ যেটা, আমাদের হাতে 2 মিনিট টাইম আছে, আশরাফুল মুখলেকাত, তাই না? সর্বশ্রেষ্ঠ ম্যামালিয়া। ম্যামালিয়া স্তন্যগ্রন্থি থাকবে, স্ত্রী প্রাণীতে কার্যকরী স্তন্যগ্রন্থি থাকবে, দেহে লোম থাকবে, লোম আর কোনো প্রাণীতে থাকবে না। তারপরে ম্যামালের পরিণত রক্তকণিকা লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আর বাচ্চাকে দুধ খাওয়ায়। এটা হচ্ছে স্তন্যপায়ী, এবং পিনা থাকে কানের বাইরে, দেখো একটা কানের একটা বড় পিনা থাকে। এই হচ্ছে ম্যামালিয়া, এটাতে আমরা আছি। এই সবগুলো বৈশিষ্ট্য পাশাপাশি লিখবে, লিখে মুখস্থ করবে। আমি ভেবেছিলাম যে হোক এখানে, তারপরে এখানেও আমরা প্রশ্ন ধরবো, আমরা সেই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কিন্তু তোমরা আজকে নেই। আজকে নেই কেন জানি না, আমার মন অনেক বেশি খারাপ হয়েছে। আর এই যে দেখো, এই ছবিটা আমি কালকে এঁকেছি, হ্যাঁ এই ছবিটা কালকে এঁকেছি, আজকে ছবিটা দিস, এটা কালকে এঁকেছি। সবাই ভালো থেকো, সবসময় ভালো থাকার চেষ্টা করো। আর তোমরা থাকলে ক্লাসগুলো প্রাণবন্তভাবে করা যায়। আর কখনোই ভেবো না এগুলো বই দেখে দেখে পড়বো, বই দেখে দেখে পড়বো, আপনার কথা শুনবো, শুনলে আরও অনেকবার মনে থাকবে, সেই ব্যাপারটা মাথায় রেখো। তো সবাই ভালো থেকো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।